আমরা আরেকটা জিনিস আমরা সাইবার ক্রাইমে এখন দেখতে পাই, সেটা হচ্ছে যে 2-3টে গেমিং অ্যাপ আছে। রামি সার্কেল হোক কি লুডো হোক, এই অ্যাপগুলো এখন মার্কেটে ঢুকেছে আর ইয়াং ছেলেদেরকে টাকা লাগাচ্ছে, দিচ্ছে হারছে। এটাকে কিভাবে চেঞ্জ করতে হবে, বা এটাকে যদি আটকানো যায় কিভাবে আটকানো যেতে পারে? দেখুন, ভারত সরকার ইতিমধ্যে কিছুদিনের মধ্যে যেসব গেমিং অ্যাপগুলো ছিল, গেমিং অ্যাপ অ্যাকচুয়ালি না, এগুলো হচ্ছে জুয়ার অ্যাপ, বেটিং অ্যাপ। আগে আমরা বাজারে খেলতে যেতাম, লোকে জানতে পারতো এই লোকটা জুয়ারি, সাট্টা খেলে বা কিছু খেলে। এখন মোবাইল হাতে হাতে এসে মানে এত সহজ হয়ে গেছে জুয়ো খেলা। এটাকে নতুন নতুন নাম দেওয়া হচ্ছে, বেটিং এর নাম দেওয়া হচ্ছে গেমিং। বিয়ের পর মেয়েরা ফেক 498 লাগাচ্ছে যাতে ফ্যামিলি থেকে কিছু টাকা নেওয়া যায়, বা যে ছেলের সাথে ম্যারেজ হচ্ছে তার থেকে কিছু টাকা নেওয়া যায়। তো এইটা দিয়ে তারা কিভাবে বাঁচতে পারে? আমি এমনও একটা বিষয় দেখেছি যে মেয়ে বলছে সংসার করবো, মা বলছে না না সংসার এখনই করা যাবে না, বা ছেলে বলছে সংসার করবো, মা বলছে না না এর সঙ্গে চলা যাবে না। ওর প্রত্যুত্তর ও দিচ্ছে, আমি জিজ্ঞেস করছি মেয়েকে, উত্তর দিচ্ছে মা। আমি তো তখন বললাম যে আপনি কি কোর্টে গিয়ে আপনি ওর হয়ে সাক্ষী দেবেন? তো এই জিনিসগুলো আছে। থ্যাংক ইউ আসার জন্য পডকাস্টে, এত শর্ট টাইমে আপনি এসেছেন একটা নোটিস দেওয়াতে। তো ফার্স্ট কোশ্চেন যেটা আমার রয়েছে, যেটা হচ্ছে সেকশন 125 যেটা রয়েছে, যে যেখানে হচ্ছে মুসলিম পার্সোনাল ল বড়, আসল সত্যিটা কি? দেখুন, ভারতবর্ষ একটা বহু জাতিভিত্তিক দেশ। এখানে অনেক ধর্মের মানুষ বসবাস করে এবং অনেক ভাষাভাষীর মানুষ বসবাস করে। সবার ধর্মের যে রীতিনীতিগুলো আছে, সেই রীতিনীতির ওপর গড়ে উঠেছে পার্সোনাল ল। এখানে খ্রিশ্চানদের জন্য আলাদা পার্সোনাল ল রয়েছে, হিন্দুদের জন্য আলাদা পার্সোনাল ল রয়েছে, মুসলিমদের জন্য আলাদা পার্সোনাল ল রয়েছে। তো প্রতি জাতি যারা রয়েছে, সম্প্রদায় রয়েছে, তাদের সবাইকে সম্মান করে এমন একটা দেশ, সেটা হচ্ছে ভারতবর্ষ। এবং সবার যে অস্তিত্ব আছে, এক্সিস্টেন্স আছে, সেইটাকে গুরুত্ব দেওয়ার জন্য, দাম দেওয়ার জন্য কিন্তু ভারতবর্ষের এই যে এত বড় সংবিধান তৈরি হয়েছে। এই জন্য পার্সোনাল লয়ের একটা গুরুত্ব আছে। এবং আমাদের দু রকম আইন আছে ভারতবর্ষে, দেখবেন মূলত। একটা হচ্ছে ক্রিমিনাল আইন আর একটা হচ্ছে দেওয়ানি আইন। অর্থাৎ একজন মানুষ যদি খুন করে একজনকে, মুসলমানদের ক্ষেত্রেও যা সাজা হবে, হিন্দুদের ক্ষেত্রেও একই সাজা হবে, সেখানে কোনো আলাদা করা হবে না। কিন্তু সম্পত্তির অধিকার ক্ষেত্রে বা কোনো বৈবাহিক কোনো বিষয় থাকে, যদি থাকে, সেখানে পার্সোনাল ল কি বলছে, অর্থাৎ সেই ধর্মের রীতিনীতি কি আছে তার উপর তৈরি হয়েছে পার্সোনাল ল। এক্ষেত্রে হিন্দু লয়ের যেমন আইন আছে, মুসলমান লয়েরও আইন রয়েছে। এই জন্য যেই সম্পত্তির যে অধিকার গুলো রয়েছে, বা মুসলমানদের মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে আলাদা আলাদা বিষয়গুলো গড়ে উঠেছে। আচ্ছা, আমরা আরেকটা জিনিসও দেখতে পাই, মুসলিম মহিলারা যারা আছে তারা সম্পত্তি পেতে, তাদের পারিবারিক সম্পত্তি এটা হয়, তাদের পেতে প্রবলেম বা অসুবিধা হয়। তো সেইটা নিয়ে আপনি কি বলতে চান? দেখুন, পার্সোনাল ল যেটা রয়েছে, সেটা মুসলিম পার্সোনাল ল এর অনেকগুলো সোর্স আছে। তার মধ্যে যেমন কোরআন আছে, হাদিস রয়েছে, বা ধর্মীয় গুরুদের মতামত রয়েছে। হ্যাঁ, তো সোর্স অফ মুসলিম ল এগুলো। সোর্স অফ মুসলিম লয়ে দুটো জিনিস ফিক্স, যেমন কোরআন এবং হাদিস, এই দুটোতে কোনো মতভেদ নেই কারোর মধ্যে। আর বাকি যেসবগুলো রয়েছে, যেমন যারা ধর্মীয় গুরু আছে তাদের মতামত, এই বিষয়গুলোর মধ্যে আপনি যেটা বলছেন এটা পড়ে। অর্থাৎ মুসলিম বিশ্ব বা মুসলিম দেশ, যেসব দেশগুলো রয়েছে যেখানে সারিয়া ল আছে, বা এই মুসলিম লটা রয়েছে, মোহামেডান ল, সেখানে কিন্তু ডিফারেন্স দেখা যায় এই সম্পত্তির, মেয়েদের যে অধিকারের ক্ষেত্রে। ইন্দোনেশিয়ার ক্ষেত্রে আলাদা আছে, আমাদের ভারতবর্ষের উপমহাদেশের ক্ষেত্রে আলাদা রয়েছে। যেহেতু লটা 1400 বছর আগের পুরনো, তো এখানে অনেক ধর্মগুরুরা মনে করছে যে এটা মডিফিকেশন দরকার, বা একটা একটা সংস্কার দরকার আছে। যেমন এইটাও যেমন ঠিক, আরও একটা দিক যেমন আছে, যেমন একটা ছেলে যদি তার মা বাবাকে দেখভাল না করতে পারে, সে কিন্তু তার বাবা মা কিন্তু তার ছেলের বিরুদ্ধে 125 মামলা করতে পারে। অর্থাৎ খোরপোশ দিচ্ছে না আমার ছেলে, এই মামলাটা কিন্তু করতে পারে কোর্ট। সেখানে ছেলের ওপর একটা মাসিক টাকা দেওয়ার এই জায়গাটা তৈরি করতে পারে, কিন্তু মেয়ের ওপর করতে পারবেন না আপনি, কারণ মেয়ের অধিকার নেই, যে মানে মেয়ের কোনো দায়িত্ব নেই যে একটা বাবা মাকে খাওয়াতেই হবে, ভরণপোষণ দিতে হবে, তার কাছে সেটা অপশনাল। এই ভারতীয় সংস্কৃতির মধ্যে এই জিনিসটা আছে। তো শুধুমাত্র এই অধিকারের জায়গাটা শুধুমাত্র দেখতে হবে না, দায়িত্বের জায়গাটাও দেখতে হবে। যেমন আমরা অধিকার নেওয়ার সময় হয়তো আমরা নিয়ে নিই খুব বিষয়টা, কিন্তু দায়িত্ব পালনের করার সময় আমরা পিছিয়ে আসি। তো দুটো জায়গার সামঞ্জস্য যদি হয়, সেখানে একটা রেগুলেশন বা একটা সংস্কার আসতে পারে বলে অনেকে মনে করছে। আচ্ছা, আজকে যদি পলিগামি বা ফ্যামিলি ডিসপিউট নিয়ে যদি কোনো আপনার কাছে কেস আসে,
তো সেই কেসটা আপনি কিভাবে হ্যান্ডেল করেন? দেখুন, আমার কাছে যখনই কোনো মামলা আসে, কোনো ফ্যামিলি রিলেটেড ম্যাটার হয়, এবং সেখানে বিশেষ করে এখন আমি যেমন দেখছি যে প্রচুর পরিমাণে ডাইভোর্স বা বিবাহ বিচ্ছেদের বিষয়টা চলে আসছে। তো সেখানে এই ইন্টারনেট বা অন্যান্য মোবাইল সব থেকে বেশি দায়ী থাকে, অথবা স্বামী স্ত্রীর যে মা বাবা তাদের একটা প্রভোকেশন বা তাদের একটা বিষয়গুলো থাকে। আমি এমনও একটা বিষয় দেখেছি যে মেয়ে বলছে সংসার করবো, মা বলছে না না সংসার এখনই করা যাবে না, বা ছেলে বলছে সংসার করবো, মা বলছে না না এর সঙ্গে চলা যাবে না। ওর প্রত্যুত্তর ও দিচ্ছে, আমি জিজ্ঞেস করছি মেয়েকে, উত্তর দিচ্ছে মা। আমি তো তখন বললাম যে আপনি কি কোর্টে গিয়ে আপনি ওর হয়ে সাক্ষী দেবেন? তো এই জিনিসগুলো আসে। তো প্রাথমিকভাবে আমার কাছে যখন ব্যক্তিগতভাবে মামলা আসে, আমি ছেলে এবং মেয়ে বা স্বামী স্ত্রীদেরকে আমি সবসময় চাই তাদেরকে একটু সময় দিতে, আমি ভাবনা চিন্তার সময় দিতে। গতকালই একটা ম্যাটার আমার কাছে এসেছিল, সংসার হবে না এমন একটা চিন্তা ভাবনা করে তারা এসছে। তো আমি এমন কিছু ওদেরকে কথা বললাম তারা যেন আরো ভাবতে থাকে। ইভেন আমি ছেলেটাকে একটা নোটিশও করলাম যাতে একটা মিউচুয়ালের জায়গায় আসে বা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় আসে। এরকম ভাবে অনেকের সংসার ঠিকঠাকও হয়ে গেছে, এমন উদাহরণ আমাদের কাছে অনেকে আছে। তারা দেখা যাচ্ছে এসেছিল আলাদা আলাদা ভাবে স্বামী স্ত্রী, এবং পরে আসছে মিষ্টি নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে। সেই জায়গাগুলো তৈরি আছে। আইন দিয়ে সমস্যার সমাধান হয় না, স্বামী স্ত্রী যখন একসাথে সংসার করবে একসাথে, জয়টা কিন্তু তখনই হয়। আচ্ছা, আমরা আজকাল দেখছি প্রেম করার পরও অনেক প্রেম করে যারা বিয়ে করছে তাদের সম্পর্ক ভাঙতে আমরা দেখতে পারি। তো এই ধরনের যখন আপনার কাছে কেস আসে, সেটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করেন? দেখুন, বৈবাহিক বন্ধন একটা পবিত্র বন্ধন। সমস্ত ধর্মের মধ্যে এই বন্ধনের কথা বলা হয়েছে বিভিন্নভাবে, তাদেরকে ডিফাইন করা হয়েছে। কিন্তু আলটিমেটলি যে ধর্মে যেমন ভাবে বিয়ের কথা বলা হোক না কেন, স্বামী স্ত্রীর বন্ধন কি একটা লয়ালিটির মাধ্যমে থাকে, একটা সুতোর মধ্যে বেঁধে থাকে। তো সেই লয়ালিটি যখন ভেঙে যায় তখন কিন্তু জিনিসটা, সম্পর্কটা দূরে হয়ে যায়। এবং বিশ্বাসের বিষয়গুলো মানুষের কাছে এক এক রকম, এক একজনের কাছে। আমরা পরবর্তীতে দেখেছি আমার বাবা মাদের যারা সংসার করছিল 50 বছর 60 বছর, বা তাদের আগের যারা জেনারেশন ছিল, একটা পুরুষের সাথে একটা মহিলা 50-60 বছর সংসার করছে এবং ধৈর্য সহকারে, তাদের কোনো ডিসপিউট তৈরি হতো না। কিন্তু বর্তমানে এত ডিসপিউট তৈরি হচ্ছে কারণ আমাদের ধৈর্যের যে বিষয়টা কমে আসছে। আমরা সমস্ত কিছু ফ্লিপকার্টে যেমন অর্ডার করছি তাড়াতাড়ি চলে আসছে, আমরা অনলাইনে সমস্ত কিছু ChatGPT তে লিখছি চলে আসছে। এই জায়গাটা যখন স্বামী স্ত্রীর মধ্যে এই জায়গাটা আমরা পাচ্ছি না, সময় ট্যাকিং টাইম লাগছে, তখন কিন্তু আমাদের মধ্যে একটা অধৈর্যশীলের বিষয়টা কাজ করছে। তো প্রেম করে বিয়ে হোক অথবা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, অ্যারেঞ্জ ম্যারেজ এখন অনেকটাই কমে গেছে, আপনি জানেন সবাই বেশিরভাগ লাভ ম্যারেজ বিয়ে করছে। তো অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ হোক, এটা কোনো কিছু প্রেফার করে না এমন বিষয় না। সংসারটা হয় দুজনের আন্ডারস্ট্যান্ডিং এ, পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে এবং পারস্পরিক সম্মানের মাধ্যমে। আচ্ছা, আমরা এখন রিসেন্টলি অনেকটা মাত্রা বেড়েছে যে বিয়ের পর মেয়েরা ফেক 498 লাগাচ্ছে যাতে ফ্যামিলি থেকে কিছু টাকা নেওয়া যায়, বা যে ছেলের সাথে ম্যারেজ হচ্ছে তার থেকে কিছু টাকা নেওয়া যায়। তো এইটা দিয়ে তারা কিভাবে বাঁচতে পারে? দেখুন, 498A আইপিসি যে সেকশনটা ছিল, এখন তো বিএনএসএস হয়েছে। তো এই যে ঘটনা, ফেক 498 লাগানো, বধূ নির্যাতনের মামলা লাগানো, এই আইনটা যখন এসেছিল, যেহেতু আমাদের ভারতবর্ষ পুরুষতান্ত্রিক দেশ, এ বিষয়ে সবাই একমত হবেন, এ বিষয়ে দ্বিমত কিছু নেই। মেয়েদের ওপর একটা অত্যাচার হয়েছে, আগাগোড়াই হয়, এটা সবাই জানে, যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ আমাদের, এ বিষয়ে সবাই একমত। কিন্তু একটা 498A সুপ্রিম কোর্ট বা আমাদের পার্লামেন্ট এটা মেয়েদের হাতে একটা রক্ষক কবচ হিসেবে দিয়েছে। সেইটাকে অনেকে খারাপভাবে ইউজ করে। স্বামী হয়তো কিছুই করেনি, অথবা ওই মহিলাটাই কোনো একটা পরকীয়া সম্পর্কে লিপ্ত থাকার জন্য স্বামীর নামে বা স্বামীর পরিবারের নামে, তার দেওরের নামে, ভাসুরের নামে, তার শ্বশুর শাশুড়ির নামে সবাই একটা মামলা করে দিল। তো এই কেসগুলো নিয়ে একটা সার্ভে হয়েছিল, এবং সুপ্রিম কোর্ট এই যে 498 এর বিষয়টাকে অনেক লঘু করে দিয়েছে। এখন সরাসরি দেখবেন থানায় যখন একটা মামলা যায় তখন বলবে তোমার মেডিকেল রিপোর্ট নিয়ে আসো। আগে যদি স্ত্রী বলতো যে আমাকে মেরেছে ধরেছে, তখনই মামলা এফআইআর করতে হতো। একটা এত বেশি স্ট্রিক্ট ছিল 498 এটা। এখন কিন্তু বলবে একটা তুমি একটা হসপিটাল থেকে একটা রিসিপ্ট নিয়ে আসো যে তোমার মারধর করেছে, কি ইনজুরি আছে। এবং শুধু স্বামীর নামেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন 498 এটা লাগু হয়। আগে দেখা যায় দেওর, শ্বশুর, শাশুড়ি সবাইকে পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে দিত, এটা কিন্তু হয় না। তো আস্তে আস্তে আমরা যেই নতুন নতুন আইনগুলো হচ্ছে, সেটার ভালো দিক থাকতে পারে, খারাপ দিক থাকতে পারে, আস্তে আস্তে রেগুলেশন হচ্ছে, সুপ্রিম কোর্ট বিষয়গুলো দেখবে। আচ্ছা, এবার আমরা আসি সাইবার ক্রাইমের পার্টে। তো সাইবার ক্রাইমে এখন আমরা প্রথম যে ক্রাইমটা আমরা এখন বেশিরভাগ
ট্রেন্ডিং চলছে যেটা হচ্ছে এআই চলছে এখন। এআই যেমন খারাপ দিক আছে ভালো দিকও আছে। খারাপ দিকটাই আমরা আসি, যেমন একটা অ্যাপ আছে, আপনি আশা করি জানবেন, ডিপ সার্চ বলে, এরকম চায়না বিভিন্ন রকমের অ্যাপ ইউজ করে, ধরুন কারোর ফেস লাগিয়ে বা ইয়ে করে একটা খারাপ ইয়ে করে দিল। তো এটা নিয়ে সাইবার ক্রাইমের কি আইন আছে জিনিসটাকে নিয়ে? দেখুন, সাইবার ক্রাইম যেমন আইন রয়েছে, তার থেকে বড় বিষয় যে আমরা আমাদের যে শিক্ষা বা নীতি আমরা কিভাবে ব্যবহার করছি। আমার কাছে একটা মোবাইল আছে, আমি এটা ভালো কাজে ব্যবহার করছি না খারাপ কাজে। অনুরূপভাবে একই রকম, যেমন আমার হাতে চাকু আছে, আমি এটাকে ফল কাটার কাজে ব্যবহার করব নাকি আমি এটাকে মানুষ খুন করার কাজে ব্যবহার করব, এটা পুরোপুরি আমার শিক্ষার উপর নির্ভর করে। সাইবার জগৎটাও তাই। যুগের যত অগ্রগতি হচ্ছে, পৃথিবী যত আস্তে আস্তে উন্নতি হচ্ছে, টেকনোলজি যত উন্নতি হচ্ছে, যত ক্রাইমগুলো হচ্ছে আস্তে আস্তে সাইবার জগতে চলে যাচ্ছে বা ডিজিটাল যুগে চলে যাচ্ছে। আগে লোক কিন্তু সিঁধ কাটতো চুরি করার জন্য, আমরা সিঁধেল চোরের গল্প শুনেছি অনেকে। মানুষের বাড়িতে সিঁধ খেতে মাটির ঘরে চুরি করতো, সাইকেল আগে চুরি হতো, এখন হওয়া বন্ধ হয়ে গেছে। পকেট মারি অনেক কমে গেছে, কারণ মানুষের পকেট থেকে টাকাটা চুরি করা একদম খুব সহজ হয়ে গেছে। একটা ফোন করছে, কোটি কোটি টাকা এক ব্যাংক ব্যালেন্স থেকে উড়ে অন্য জনের অ্যাকাউন্টে চলে আসছে। এবং এইটার অনেকটা বড় গল্প। আপনি যদি সাইবার নিয়ে কোনো আলাদা পার্ট রাখেন, আমি এটা বলবো কিভাবে। হ্যাঁ, আমার একটা লম্বা একটা পার্ট আছে সাইবার পার্ট নিয়ে। যার কাছ থেকে টাকা নিচ্ছে সেও যেমন ফাঁসছে, আরেকজনের অ্যাকাউন্টে টাকা নিয়ে যাচ্ছে, তারাও ফেঁসে যাচ্ছে। মাঝখানে একটা ওই যারা ক্রিমিনাল তারা কিন্তু থাকছে, তারা কিন্তু পুলিশ ধরতে পারছে না বা তারা কিন্তু ফাঁসছে না, এরকম বিষয়গুলো রয়েছে। তো এটা প্রিভেন্ট করার যেটা বিষয় সেটা হলো সাইবার ক্রাইমের যেসব ইনফরমেন্স এজেন্সিগুলো রয়েছে, যেমন সাইবার উইং রয়েছে, সিসিডাব্লিউ রয়েছে, আরও বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের এগুলো রয়েছে। তো তাদের উন্নত প্রযুক্তি করতে হবে। যেমন ক্রিমিনালরা যত উন্নত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাদের মধ্যে ইঞ্জিনিয়ার রয়েছে, তাদের মধ্যে অনেক প্রযুক্তিগত লোকেরা রয়েছে যারা এআই এর মাধ্যমে অনেক ডুপ্লিকেট করছে। আপনি শুধু বললেন একটা ছবির বিষয়, যেটা কারোর হয়তো ফেক ছবি বা এ করছে। আমি বলছি ফেক ছবি না, শুধুমাত্র ফেক ভয়েসও তৈরি করা যায়। হঠাৎ একটা ফোন আসলো, দেখলেন অপর প্রান্ত থেকে আপনার বন্ধু চিৎকার করছে, ভাই আমি ফেঁসে গেছি, হ্যাঁ আমি একটা মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলাম, পুলিশ আমাকে অ্যাটাক করেছে, এখানে এফআইআর হয়েছে আমার নামে, অমুক থানাতে আছি, ভাই তুই সাথে সাথে 50,000 টাকাটা পাঠা এই নাম্বারে, না হলে কিন্তু আমাকে পুলিশ ছাড়বে না। আপনি দেখলেন হুবহু আপনার বন্ধুর গলা। এআই দিয়ে এই কণ্ঠ নকল বা ভয়েস নকলটাও কিন্তু করা যাচ্ছে, ভয়েস ক্লোনের যে কাজটা আপনারা শুনেছেন। তো এই জায়গাগুলো তৈরি হচ্ছে, শুধুমাত্র ছবি না, আমরা সাইবার জগৎ হোক বা যে কোনো জগৎ হোক, কোনো কিছু আমাদের কাছে কল আসলো বা ছবি আসলো বা যে কোনো তথ্য ফেসবুকে যদি আসে বা হোয়াটসঅ্যাপে আসে, আমাদের কিন্তু প্রাথমিক কাজ হচ্ছে ভেরিফাই করা। এবং আমরা সবাই হাতে এখন এই স্মার্টফোন ব্যবহার করছি। এই স্মার্টফোন ব্যবহারকারী যদি স্মার্ট না হয়, তাহলে কিন্তু এই জায়গাটা মুশকিল। একটা ছবি আসলো, আমি দেখলাম আমার স্ত্রীর একটা নগ্ন ছবি বা কারোর সাথে পরপুরুষের সাথে এটা করছে, আমি সাথে সাথে বিশ্বাস করে নিলাম, এই জায়গাটা কিন্তু তৈরি করা যাবে না, ভেরিফাই করতে হবে। এর জন্য প্রচুর অ্যাপ রয়েছে, যেমন এআই ভালো খারাপ জিনিস দিচ্ছে, ভালো জিনিসটাও দিচ্ছে। কোন জিনিসটা এআই দের তৈরি, কোনো অ্যাপসে ফেললেই বোঝা যাবে যেটা কত পার্সেন্ট এআই ব্যবহার করেছে বা করা হয়নি। এই জিনিসের যে ট্রেনিং বা প্রশিক্ষণ, এইটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া উচিত বা সচেতনতা করা উচিত। যতটা পরিমাণে মানুষ এআই এর এই আশীর্বাদগুলো নিচ্ছে, অভিশাপগুলো কিন্তু নিতে হবে। এটা সরকারি তরফ থেকে যদি একটা নির্দেশনা বা ট্রেনিং এর প্রোগ্রাম বেশি বেশি মানুষের মধ্যে অ্যাওয়ার্ড করতে পারে। কারণ আমাদের ভারতবর্ষের দেশ, বেশিরভাগ মানুষ প্রযুক্তিগতভাবে অনুন্নত নয়, বেশিরভাগ মানুষ ইংরাজি জানে না, এখনো অনেক মানুষ কম্পিউটারের ব্যবহার জানে না। তো তাদের কাছে এই জিনিসগুলো অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা হয়তো যারা এখনকার ছেলেরা আছি, তারা এই জিনিসগুলো অনেকটা জানি, বুঝি, তারা এটাকে প্রিভেন্ট করতে পারবো, রক্ষা করতে পারবো এই জিনিসগুলো নিজের থেকে। কিন্তু আমাদের বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ যারা সদস্য রয়েছে, তারা কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে অনেকটা অজ্ঞ। একজন ব্যক্তি দেখা যায় সারা জীবন সরকারি চাকরি করেছে বা ব্যবসা করেছে, তার রিটায়ারমেন্ট করেছে, সমস্ত টাকা ব্যাংকে গচ্ছিত রেখেছে, সে তার টাকা গচ্ছিত টাকা 5 মিনিটে উধাও হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে? এই না জানার জন্য শুধুমাত্র। সে ভাবছে এই ফোনটা ধরলে বা এই ওটিপিটা শেয়ার করলে হয়ে যাবে, বা এখন তো ওটিপিও লাগছে না, এমন এমন জিনিস হয়ে গেছে। আমার একটা ক্লায়েন্টের গল্প বলি। ও ফোনটা ধরেছে, ও ফেক যে লোক কল করেছে বা স্ক্যামার কল করেছে ভালোভাবে বুঝতে পারছে, তো বলছে তো ওটিপি তো শেয়ার করছি না, যা হবে হবে। তোকে বলেছে আপনার ক্রেডিট কার্ডের লিমিটটা বাড়িয়ে দেওয়া হবে, আপনার কেওয়াইসি হচ্ছে, আপনি একটু মোবাইলের যে স্ক্রিন শেয়ার এটা অন করুন, আপনার মোবাইলে যে প্যান কার্ড আছে সেটা আমাকে দেখান। স্ক্রিন শেয়ারটা অন করার সাথে সাথে ওটিপি দিয়েছে, স্ক্রিন শেয়ার থেকে ওটিপি নিয়ে নিয়েছে, টাকা উধাও মিনিটের মধ্যে। তো
তারপরে মামলা হয়েছে, এ হয়েছে, তা হয়েছে, আলটিমেটলি কেউ ধরা পড়েনি, ওকেই কিন্তু ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট থেকে চার্জ করা হচ্ছে, আপনার এত টাকা ডিউ আছে তো আলটিমেটলি মানুষ ফাঁসছে, সাধারণ মানুষই কিন্তু সবসময় এই সমস্যাগুলোর মধ্যে আছে, এবং বড় বড় কোম্পানি যেগুলো রয়েছে তাদের কিন্তু ছুতে পারছে না এই ক্রিমিনালসরা, বা পুলিশের তরফ থেকে বা সরকারি তরফ থেকে তাদের কিন্তু সমস্যা হচ্ছে না, সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে, সাধারণ মানুষের টাকাগুলো গায়েব হচ্ছে। তো এই সাধারণ মানুষের সমস্যাগুলো তৈরি হচ্ছে, সরকার যতক্ষণ না এই বিষয়ে কড়া কোনো পদক্ষেপ বা আইনের যে আইন আছে আমাদের ভারতবর্ষে যথেষ্ট, সাইবারের আইটি অ্যাক্ট রয়েছে, বিএনএসএস এর বিভিন্ন ল রয়েছে, সাইবারের বিভিন্ন আইন রয়েছে, সে আইনগুলোর প্রয়োগ যদি ঠিকঠাক করে না হয় বা পুলিশ যদি তৎপর না হয় ক্রিমিনালদের ধরতে, তাহলে কিন্তু খুব মুশকিল জায়গায়, ভবিষ্যতে আরো চ্যালেঞ্জের জায়গায় যাবে সাইবার ক্রাইমটা। আচ্ছা, আমরা আরেকটা বড় সাইবার ক্রাইমের মধ্যেই যেটা একটা পার্ট দেখি, যে আজকে ধরুন আমার একটা মেল আছে, মেল আইডি আছে, সেই মেল আইডির মধ্যে একটা আমার কাছে ধরুন একটা মেল আসলো যে আমি এত টাকা জিতেছি, ওপেন দ্য লিঙ্ক, ক্লিক করলাম, আমার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। এটা কতটা সত্যি বা কতটা মিথ্যা, কিভাবে এটা বাঁচা যেতে পারে? দেখুন, ওটাই বলছিলাম আমি যে সাইবার ক্রাইমস যারা করছে, ক্রিমিনাল যারা, তারা কিন্তু সাধারণ কোনো এরকম খেটে খাওয়ার লোক না। দেশে যেহেতু বিভিন্ন আমাদের অভাব অভিযোগ আছে, বা চাকরির বিভিন্ন সমস্যা আছে, কর্মসংস্থানের সমস্যা আছে, তো বিভিন্ন ওই যারা উচ্চ মেধাবী ছাত্র অনেকে কিন্তু এই ক্রিমিনালদের পদ বেছে নিচ্ছে, দেখা যাচ্ছে অনেকে এরকম অ্যারেস্ট হয়েছে। তো সেক্ষেত্রে তারা যেসব ওয়েবসাইট ডিজাইন করছে, বা তারা যেসব গ্রাফিক্স গুলো তৈরি করছে, বা একটা মেল সুন্দর করে যেমন সাজাতে হয়, যেটা অফিসিয়াল মেল লাগে বা সত্যিকারের মেল লাগে, এইটার যথেষ্ট নলেজ কিন্তু তাদের মধ্যে আছে। এবং ফলস্বরূপ কি হচ্ছে, আমাদের ভারতবর্ষ যথেষ্ট অভাব আছে, এখনো চাকরি বাকরির সমস্যা রয়েছে, তো বেকার ছেলে অনেক আছে, সবসময় অল্প টাইমে টাকা বাড়িয়ে দেওয়ার যে প্রবণতা আমাদের 3000 ভাই বোনদের মধ্যে রয়েছে, যে কিছু খেটে খাবো না, পরিশ্রম করবো না, মোবাইলে 2 টাকা লাগাবো, 5 টাকা হয়ে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা আছে। তো অভাবের বলে তারা বলি হয়ে যাচ্ছে, এবং ফলস্বরূপ কি হচ্ছে, ফেক জায়গাগুলোতে তারা পা দিয়ে দিচ্ছে এবং ফেঁসে যাচ্ছে। সে তো ফাঁসছে, তার পরিবারের লোক নিয়ে ফাঁসছে। এবং সমস্যাটা কি হচ্ছে, এইসব আমাদের দেশে যা সমস্যা আছে, মানে একটা চাকরি যে 5000 টাকার কেউ করছে, সেই জায়গাটাই কত ইন্টারভিউ দিতে হচ্ছে বা কত লাইন লাগাতে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের জেনারেশনকে ভাবতে হবে, আপনাকে বাড়িতে বসে ইমেল পাঠিয়ে, ফোন করে, হোয়াটসঅ্যাপ করে কেউ টাকা দেবে, এই জায়গাটা তো হতেই পারে না কখনো। এই জায়গাটা যখন তৈরি হবে, এই জায়গাটায় রেড ফ্ল্যাগ আছে, যে আমাকে বাড়িতে বসে বলছে আপনি লটারি জিতেছেন, আপনি এই রিওয়ার্ডটা জিতেছেন, রিডিম করুন, এই জায়গাটা ফেক, সবসময় ফেক, যে যাই বলুক। আমাকে দেখতে হবে টাকার সোর্সটা কোথা থেকে আসছে। একজন আমাকে বলছে 5000 টাকা দেবো, সেটা 50,000 টাকা হবে 10 দিনে, এই সোর্সটা কি, কোন জায়গা থেকে টাকাটা আসছে, এই জায়গাটা কিন্তু বড় ব্যাপার। কারণ অনলাইনে দেখুন, অনলাইনে টাকা দেওয়ার থেকে নেওয়াটা বেশি রিস্ক সবসময়, আমি এটা মনে করি, বা এটা আমাদের কাজের অভিজ্ঞতা, যে আপনি আপনাকে কোনো জায়গায় একটা চাকরি দেওয়ার কথা বললো, সেখানে বললো 5000 টাকা রেজিস্ট্রেশন ফিস বা কিছু, আপনার কিন্তু 5000 টাকাটাই গেল শুধুমাত্র। কিন্তু আপনি ওয়ার্ক ফ্রম হোম করছেন বা অন্য কিছু করছেন, আপনাকে বললো স্যালারি দেবো 20,000 30,000 টাকা, সেই স্যালারিটা সে কোথা থেকে দিচ্ছে, বা সেটা যে স্ক্যামের টাকা না, চুরির টাকা না, আপনি বুঝতে পারবেন না। আপনি টাকাটা রিসিভ করলেন, আপনি আপনার মায়ের অ্যাকাউন্টে দিলেন, বাবার অ্যাকাউন্টে দিলেন, সবগুলো অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হয়ে যেতে পারে যদি স্ক্যামের টাকা হয়। সাইবার ক্রাইমের এই ব্যাপারটা রয়েছে। তো আপনাকে এবার দৌড়াদৌড়ি করতে হলো, পশ্চিমবঙ্গের লোক আপনি, মহারাষ্ট্রে হয়েছে মামলা, তেলেঙ্গানায় মামলা, এই স্ক্যামের টাকা আপনার কাছে কি করে এলো, ওই কোম্পানির কি কাজ করতেন আপনি, এই জিনিসগুলোর কিন্তু প্রশ্নের মুখে পড়তে হয়। এবং প্রতিনিয়ত পশ্চিমবঙ্গে বা গোটা ভারতবর্ষে এরকম মামলা অসংখ্য অহরহ হতে থাকছে। এইটাকে প্রিভেন্ট করতে গেলে আমাদের অনলাইনে অল্প টাইমে এই যে টাকা বাড়ানোর লোকটাকে কিন্তু পরিত্যাগ করতে হবে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস আমরা সাইবার ক্রাইমে এখন দেখতে পাই, সেটা হচ্ছে যে 2-3টে গেমিং অ্যাপ আছে, রামি সার্কেল হোক কি লুডো হোক, এই অ্যাপগুলো এখন মার্কেটে ঢুকেছে, আর ইয়াং ছেলেদেরকে টাকা লাগাচ্ছে, দিচ্ছে হারছে। তো এটাকে কিভাবে চেঞ্জ করতে হবে, বা এটাকে যদি আটকানো যায়, কিভাবে আটকানো যেতে পারে? দেখুন, ভারত সরকার ইতিমধ্যে কিছুদিনের মধ্যে যেসব গেমিং অ্যাপগুলো ছিল, গেমিং অ্যাপ অ্যাকচুয়ালি না, এগুলো হচ্ছে জুয়ার অ্যাপ, বেটিং অ্যাপ। আগে আমরা বাজারে খেলতে যেতাম, লোকে জানতে পারতো এই লোকটা জুয়ারি, সাট্টা খেলে বা কিছু খেলে। এখন মোবাইল হাতে হাতে এসে মানে এত সহজ হয়ে গেছে জুয়ো খেলা, এটাকে নতুন নতুন নাম দেওয়া হচ্ছে, বেটিং এর নাম দেওয়া হচ্ছে গেমিং। মানে এইরকম একটা ব্যাপার, যে গেম খেলে টাকা ইনকাম করতে হবে। যুবক সমাজের মধ্যে কিন্তু আমাদের কাছে প্রচুর মামলা, আজকে ইভেন আমি চেম্বার থেকে আসছি,
দুটো তিনটে এই সেম মামলা এলো মেদিনীপুরের, যারা গেম খেলেছে টিল ডেটে, এই ডেটে এক সপ্তাহের মধ্যে, মানে এত বেশি ভিডিওস বানানোর পরেও মানুষকে অ্যাওয়ারনেস করার পর সরকারি তরফ থেকে আমাদের তরফ থেকে বিভিন্ন ভিডিওস বানানোর পর মানুষ কিন্তু কোনোভাবে সতর্ক হচ্ছে না। আর এই কারণটা কি? এই কারণটা হচ্ছে একটা অভাব আছে মানুষের মধ্যে, এবং তারা অল্প সময়ে টাকা ইনকাম করার যে ফাঁদ, অমুকজন আপনার একটা খুব পরিচিত বন্ধু সে বলছে না না এটা তো বৈধ অ্যাপ, লিগ্যাল অ্যাপ, তুই খেয়াল, কোনো ব্যাপার না, আমি টাকা ইনকাম করেছি এখান থেকে। বড় বড় অ্যাক্টররাও দেখছি প্রমোট করছে এবং তাদের উপরও ফাইন লাগানো হয়েছে, বিভিন্ন রকম মামলা চলছে যারা যারা প্রমোট করেছিল এই অ্যাপগুলো। তো আমি স্পেসিফিক কোনো অ্যাপের নাম বলবো না, যেখানেই দেখবেন অল্প টাইমে টাকা বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে, সেটা ক্রিপ্টোকারেন্সির নামে হতে পারে, শেয়ার মার্কেটিং এর নামে হতে পারে, বা কোনো গেমিং এর নাম হতে পারে, যে কোনো কিছু অল্প টাইমে টাকা বাড়ানোর মতো কোনো অ্যাপ ভারতবর্ষের নেই। এবং এটা পরিষ্কার জুয়ো। আমাদের ভারতবর্ষে যেখানে এত অভাব আছে, মানুষের খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে বা আন্দোলন করছে, সেখানে আপনাকে ঘরে বসে কোটি কোটি টাকা দেবে, লক্ষ লক্ষ টাকা দেবে, এটা স্ক্যাম ছাড়া দ্বিতীয় কিছু হতেই পারে না। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন রয়েছে যে যখন কোনো মার্ডার কেস বা কোনো ইনভেস্টিগেশন করা হয়, একটা হোয়াটসঅ্যাপ চ্যাট একটা বড় ভূমিকা পালন করে। এবার ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটাকে কিভাবে ইনভেস্টিগেশন করা হয় বা কি করা হয়, যদি একটু আপনি ছোট্টভাবে বলেন, সেটা ফেক হোক বা সত্যি হোক, কিভাবে ওটাকে বিচার করা হয়? দেখুন, এখন যে ই এভিডেন্স বা ইলেকট্রনিক এভিডেন্স কিন্তু কোর্টে সাবমিটের যে জায়গাটা সেটা তৈরি হয়ে গেছে। আমাদের পুরোনো যে আইনগুলো ছিল তখন কিন্তু এত বেশি এটা ডেভেলপমেন্ট হয়নি, এই জন্য হোয়াটসঅ্যাপ চ্যাট, ফোন কল, ইমেল, এইগুলোর গুরুত্ব কোর্টের কাছে খুব কম ছিল। কিন্তু আমি যদি পাশাপাশি রাখি একটা কাগজে এভিডেন্স বা একটা ছুরি, কাঁচি বা অন্যান্য যে ফিজিক্যাল এভিডেন্স যেগুলোকে আমরা চোখে দেখতে পাই, সেই এভিডেন্সের থেকে দুর্বল এভিডেন্স কিন্তু এই ই এভিডেন্স। অর্থাৎ অনেকে ভাবছে যে হোয়াটসঅ্যাপে আমি স্ক্রিন রেকর্ডিং রাখবো, চ্যাট রাখবো, স্ক্রিনশট রাখবো, সেক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে এই এভিডেন্সগুলো কিন্তু কোর্ট সবসময় সেকেন্ডারি এভিডেন্স হিসেবে রাখে বা দুর্বল এভিডেন্স হিসেবে রাখে। এগুলোকে প্রমাণ করতে গেলে এক্সপার্টস চাই। তখন আপনি কোনো মামলায় ধরেন হোয়াটসঅ্যাপ চ্যাট বা কল রেকর্ডিং দেখালেন, তখন বিপক্ষের উকিলবাবু যিনি আছেন তিনি বলবেন আমি এটার জন্য এক্সপার্ট চাইছি, যে এটা সত্যি কি মিথ্যা। তার জন্য এক্সপার্ট যদি ওপিনিয়ন দেয় বা সার্টিফিকেশন দেয় যে এটা ঠিক, তাহলে কিন্তু কোর্টের কাছে সেটা সাবমিট হতে পারে। অন্য এভিডেন্স যেমন ডাইরেক্ট এভিডেন্স হিসেবে সেটা কোর্টের কাছে সাবমিট হয়। হোয়াটসঅ্যাপ চ্যাট বা অন্য ইলেকট্রিক এভিডেন্স যেগুলো আছে, সেক্ষেত্রে ডিভাইসটাও প্রয়োজন হয়। অর্থাৎ আমার এই মোবাইলে যদি স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশটটা থাকে, এই মোবাইলটা কিন্তু কোর্টের কাছে চাই। অন্য মোবাইলের স্ক্রিনশট আমি এই মোবাইল থেকে কোর্টের কাছে সাবমিট করব, এক্ষেত্রে কিন্তু সেটা কোর্টের কাছে সাবমিশন হবে না, এটা জেনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, আমাদের প্রোগ্রামটা একদম এন্ড টাইমে এসছে, বাট এন্ড টাইমে যাওয়ার আগে আমার প্রপার্টি ক্রাইম নিয়ে আমার কিছু কোশ্চেন ছিল, সেগুলো করেই আমরা এন্ড টাইমে আসবো। প্রথম কোশ্চেন আমার যেটা ছিল সেটা হচ্ছে যে কোনটা কমার্শিয়াল ল বা কোনটা রেসিডেন্স প্রপার্টি, বা কমার্শিয়াল ল বলতে আমি বলেছি যে কোন বিল্ডিংয়ে আমি বিজনেস করতে পারবো আর কোন বিল্ডিংয়ে বিজনেস করতে পারবো না, এটা আমরা কিভাবে বুঝবো? দেখুন, গভর্নমেন্ট সমস্ত কিছুতে আমাদের কাছ থেকে কিছু রেভিনিউ কালেক্ট করে এবং তার মাধ্যমে দেশের যে মঙ্গল সেটা হয়। অর্থাৎ আমি কোন কাজটা করছি তার পেছনে ট্রেড লাইসেন্স এবং রেসিডেন্স যদি বাড়ি থাকে তার জন্য দুটো জিনিস আছে। পৌরসভা যদি বসবাস করেন তার জন্য একটা ট্যাক্স রয়েছে এবং রাজ্য সরকারের জন্য একটা রেভিনিউ রয়েছে, খাজনা রয়েছে। তো দুটো জিনিসই আমাদের পে করতে হয়। তো কোনো প্রপার্টি যদি কমার্শিয়াল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ সেখান থেকে রেভিনিউ জেনারেট আমি করছি, ইনকাম করছি, ব্যবসা বাণিজ্য আমি করছি, সেটা কমার্শিয়াল প্রপার্টির মধ্যে ধরা হবে, কমার্শিয়াল অ্যাক্টিভিটির মধ্যে ধরা হবে। এবং তার জন্য যাবতীয় ট্রেড লাইসেন্স করতে হবে, আপনাকে জিএসটি আছে এখন করতে হবে। মানে ওই বিল্ডিংটা যে কমার্শিয়াল সেটা আমি কি করে বুঝবো? সেইটাই যদি বিজনেস কোনো অ্যাক্টিভিটি হয়, কমার্শিয়াল কোনো অ্যাক্টিভিটি অর্থাৎ ব্যবসায়িক কোনো কাজে লাগানো হয়, সেটা বিজনেস অ্যাক্টিভিটির মধ্যে পড়বে বা কমার্শিয়াল অ্যাক্টিভিটির। পেপার থেকে কি করে বুঝবো? আপনার দলিলেই সেখানে উল্লেখ থাকবে এটা কমার্শিয়াল প্রপার্টি কিনা, রেসিডেন্সিয়াল প্রপার্টি দলিলে লেখা থাকবে। এবং একটা জমি যখন রেজিস্ট্রি হবে বা ফ্ল্যাটটা রেজিস্ট্রি হবে, সেখানে কিন্তু আকাশ পাতাল তফাৎ থাকে। রেসিডেন্সিয়াল প্রপার্টি ধরুন 1 লাখ টাকা যদি প্রপার্টিটার ভ্যালু হয়, উদাহরণ হিসেবে বলছি, আপনার কমার্শিয়াল প্রপার্টি কিন্তু 5 বা 6 লাখ টাকা ভ্যালুয়েশন আসবে। অর্থাৎ আকাশ পাতাল তফাৎ থাকবে এটার ক্ষেত্রে, এটা সবসময় জানবেন। অর্থাৎ কমার্শিয়াল অ্যাক্টিভিটি হলে তার জন্য গভর্নমেন্ট আলাদা রেভিনিউ পে করে, আর রেসিডেন্সিয়াল আপনি যদি বসবাসের জন্য নেন সেটার জন্য আলাদা চার্জ করে। এক্ষেত্রে আপনাকে বাংলার ভূমি ওয়েবসাইট আছে আমাদের, সেক্ষেত্রে আপনি দাগ নম্বর মেরে সার্চ করতে পারেন এটা কমার্শিয়াল আছে না রেসিডেন্সিয়াল আছে। ওখানে দোকান যদি থাকে, কারখানা যদি থাকে, ইন্ডাস্ট্রি যদি থাকে, এগুলো সব কমার্শিয়াল ক্যাটাগরির মধ্যে পড়বে। অথবা যদি ডোবা থাকে, পুকুর থাকে, ডাঙা থাকে, বাস্তু থাকে, বাড়ি থাকে, তাহলে এগুলো সব
রেসিডেন্সিয়াল এর মধ্যে পড়বে। আর আবার যদি আউস থাকে, আমন থাকে, এইগুলো সব আবার এগ্রিকালচারের মধ্যে পড়বে। এগুলোতে আবার মানে কোনো খাজনাই দিতে হয় না, এগুলো ফিজ মকুব, এগুলো কোনো এই টাকাই লাগে না। তো এইসব জিনিসগুলো রয়েছে, আলাদা আলাদা ভাগ রয়েছে। যেমন জমির ভ্যালুয়েশন হবে বা প্রপার্টির ভ্যালুয়েশন হবে, গভর্নমেন্ট সেই রকম হিসেবে আপনাকে কিন্তু রেভিনিউ চার্জ করে। আচ্ছা আচ্ছা, এইবার যদি তার ওই ল্যান্ডটা কমার্শিয়াল নয়, বাট সে কমার্শিয়াল কাজ করছে, এইবার এটাকে কিভাবে আটকানো যেতে পারে? তাহলে আপনি সংশ্লিষ্ট যদি পৌরসভা এলাকায় ওটা হয়, তাহলে পৌরসভাকে অবজেকশন করা যেতে পারে। পৌরসভা সেখানে একটা ফাইন মারবে, অথবা সে ফাইন না দিতে পারলে তার পানিশমেন্ট রয়েছে। আর যদি পঞ্চায়েতে থাকে তাহলে পঞ্চায়েতে করতে পারেন আপনি। অর্থাৎ কমার্শিয়াল অ্যাক্টিভিটি করছে, সেক্ষেত্রে কমার্শিয়াল গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে না বা রেভিনিউ দিচ্ছে না, গভর্নমেন্ট কিন্তু সেক্ষেত্রে আটকাতে পারে। অথবা সেটা ইলেকট্রিকটাকে সে রেসিডেন্সিয়াল ইউজ করছে কিন্তু কমার্শিয়াল হিসেবে কাজ করছে, সেক্ষেত্রেও ইলেকট্রিক অফিসে কিন্তু আপনি ডেপুটেশন দিতে পারেন বা অভিযোগ দিতে পারেন একটা, যে এই ইলেকট্রিক কানেকশনটা কমার্শিয়াল হওয়া উচিত কিন্তু ও রেসিডেন্সিয়াল কানেকশন হিসেবে ইউজ করছে। অর্থাৎ দামের ফারাক রয়েছে। হ্যাঁ, 10 টাকা যদি রেসিডেন্স হয় তাহলে 20 টাকা হচ্ছে হয়তো কমার্শিয়াল হবে। তো এই দামের ফারাক বা এই রেভিনিউর ফারাকগুলো গভর্নমেন্টের কাছে সে লুকাচ্ছে, এটা এক ধরনের চুরি। আমরা একদম এন্ড টাইমে এসে গেছি। এন্ড টাইমে একটা লাস্ট কোশ্চেন আমার রয়েছে, সেটা হচ্ছে যে যখন কোনো জমি কেনা বেচা হয়, মেইন একটা ক্লায়েন্ট কি দেখবে যার থেকে জমিটা কিনছে? দেখুন, জমি কেনা বেচা বা জমি নেওয়ার আগে সব থেকে বেশিরভাগ মানুষ যেটা ভুল করে, বা আমাদের পূর্বপুরুষরা যেটা ভুল করেছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেওয়ানি যে আইন সেটাই অজ্ঞ আমরা সে সম্পর্কে। দলিল হয়তো বেশিরভাগ মানুষ পড়তে পারি না, পড়তে জানি না, বা কোনো একটা লয়ারের পরামর্শ না নিই আমরা সরাসরি একটা জমি কিনছি। হয়তো একটা মানুষ সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা প্রপার্টি কিনছে অথবা লোন করে কিনছে, কিন্তু সামান্য ফিস দিয়ে সে একটা লয়ারের কাছ থেকে পরামর্শ নিল না, অথবা টাইটেল সার্চ করানো হলো না। অর্থাৎ টাইটেল সার্চে কি কি দেখা হয়? টাইটেল সার্চে দেখা হয় ওই এলাকার যে রেজিস্ট্রি অফিস, সেই রেজিস্ট্রি অফিসে এই জমিটা কতবার রেজিস্ট্রি হয়েছে বা এর দাগে কতবার রেজিস্ট্রি হয়েছে। কোন ওই মালিক আমাকে দুবার বিক্রি করে দিচ্ছে না তো, অর্থাৎ একজনকে বিক্রি করে দিয়েছে অলরেডি, আমাকে বিক্রি করছে না তো, এই জিনিসটা সবার আগে দেখতে হয়। এবং অর্থাৎ একটা এলাকার ধরেন রেজিস্ট্রি অফিস আছে, সেই রেজিস্ট্রি অফিস কিন্তু সদরেও আর একটা থাকে, সেখানেও সার্চ করাতে হয়। অথবা কলকাতাতেও আলাদা রেজিস্ট্রি অফিস আছে। সবগুলো অফিসে যদি আমি সার্চ করে নিই, তাহলে আমি নিশ্চিত হতে পারবো এই জমিটা দ্বিতীয় কাউকে বা অন্য কাউকে বিক্রি অলরেডি করা নেই। এই জায়গাটা প্রথম দেখতে হয়। এবং দ্বিতীয় দেখতে হয় এই জমির সম্পর্কে কোনো মামলা চলছে না তো, বিচারাধীন কোনো মামলায়। সেক্ষেত্রে আমরা জুনিয়র ডিভিশন, সিনিয়র ডিভিশন, এডিজে, ডিস্ট্রিক্ট জাজ, সমস্ত কোর্টগুলোতে আমরা কিন্তু সার্চিং এর অপশন থাকে, আমরা দেখতে পারি। কোর্টে ওটা ফিজিক্যালি অফলাইন সার্চিং হয়, অনলাইনে কোনো সার্চ নেই। আমরা কিন্তু দেখে নিতে পারি এই প্রপার্টি বা এই দাগ নিয়ে কোনো ডিসপিউট আছে কিনা, অলরেডি মামলা চলছে কিনা, মামলা চলে থাকলে এটা ডিসপোজ অফ হয়ে গেছে কিনা, মামলাটা শেষ হয়ে গেছে কিনা, এইগুলো দেখতে পারি। এছাড়া রেকর্ড অফ রাইটস ঠিক আছে কিনা আমরা দেখতে পারি, অর্থাৎ বাংলার ভূমির যে কথাগুলো বললাম রেকর্ডটা ঠিক আছে কিনা। অর্থাৎ আপনাকে জমি বিক্রি করেছে 4 কাঠা, ওর রেকর্ড আছে 3 কাঠা, ঠিক আছে, তাহলে ডিসপিউট আছে পাশের জমির সাথে, ঠিক আছে। এটা একটা বড় সমস্যা। আরও আরেকটা সমস্যা রয়েছে, যেটা বন্টন, এই জমির সঠিক বন্টন হয়েছে কিনা। অর্থাৎ এই জমিটা ছিল রামবাবুর 7খানা ছেলে, ঠিক আছে। রামবাবু কাউকে বেঁচে থাকতে কাউকে বলে গেলেন না তোর ওই জায়গাটা, তোর এই জায়গাটা, তোর এই জায়গাটা, অর্থাৎ ডিমার্কেশন করে দিয়ে গেলেন না, আর আনডিমার্কেটেড ল্যান্ড হয়ে গেল ওটা। মারা যাওয়ার পর 7টা ছেলেই কিন্তু ওয়ারিশ হয়ে গেল রামবাবুর। এবং রামবাবুর একটা ছেলে শ্যাম, সে বিক্রি করছে তার ল্যান্ডটা। ওই ল্যান্ডটা রামবাবু বলেই যায়নি যে তোর এই জায়গাটা, সবাই মালিক ওই জায়গাটা, ঠিক আছে। অর্থাৎ এই ঘরটায় আমরা 3 জন আছি বা 2 জন আছি, আমরা দুজনেই মিলে এই ঘরটা কিনেছি, কিন্তু এই সাইডটা আমার, ওই সাইডটা আপনার, এইটার কোনো ডিমার্কেশন নেই। এইটা নিয়ে কিন্তু ডিসপিউট হতে পারে। অর্থাৎ আমি থার্ড পার্টি গিয়ে ওই জায়গাটা কিনলাম শ্যামবাবুর থেকে জমিটা, শ্যামবাবুর আর একটা ভাই যদু কিন্তু আমার নামে প্রিএমশনের মামলা করতে পারে, এবং প্রিএমশনের মামলা করলে সেই জিতবে, সেই জমিটা কোর্ট থেকে কিন্তু সে নিয়ে নিতে পারে। ওই জন্য বন্টনটা দেখা সব থেকে গুরুত্বপূর্ণ, যে এই জমির সঠিক বন্টন নামা হয়েছে কিনা, লিগাল কোনো বন্টন হয়েছে কিনা। এই জিনিসগুলো দেখে কিনলে মোটামুটি আরও একটা জিনিস আছে, যেটা এই জমিটা নিয়ে মর্টগেজ কোনো লোন নেওয়া আছে কিনা, এইটা সার্চ করা যায়। তো একটা আইনজীবীকে ধরলে এগুলো মোটামুটি সমস্ত কিছু হয়। কিছু কিছু কাজ উনি নিজেই করতে পারেন, বায়ার যেগুলো করছে, কারণ WB রেজিস্ট্রেশনের ওয়েবসাইট আছে, সেখান থেকে সার্চ করতে পারেন। বাংলার ভূমি ওয়েবসাইট আছে, যেগুলো ফ্রিতে সার্চ করা যায়। মর্টগেজের জন্য ওয়েবসাইট রয়েছে, কোর্টের যে সার্চিংগুলো সেটাও নিজে থেকে করা যায়। এই জিনিসগুলো সমস্ত কিছু করলে, আর দখলের একটা বড় বিষয় আছে, যে আমি যে জায়গাটা কিনছি সেটা আমি দখল ঠিক আছে কিনা, অর্থাৎ ঘেরা আছে কিনা, ডিমার্কেশন করা আছে কিনা, পাশের জমির সাথে কোনো সমস্যা আছে কিনা, ফিজিক্যালি দেখে নেওয়া। অর্থাৎ রেজিস্ট্রি করার সাথে সাথে জমিটা আমি সাথে সাথে যদি দখল না নিই, আমি আজকে কিনলাম 2 বছর পরে আমি দখল করতে যাচ্ছি বা আমি বেড়া বাঁধতে যাচ্ছি, তখন কিন্তু একটা সমস্যার মধ্যে
পড়তে হয়। এই জন্য জমি রেজিস্ট্রি করার সাথে সাথে সঠিক রেজিস্ট্রেশন ফিজ এবং স্ট্যাম্প ডিউটি গভর্নমেন্টকে পে করুন, এবং সাথে সাথে সেই জমিটা দখল করলে কিন্তু জমিটা পাওয়া যাবে। আরও একটা জিনিস আমি বলে রাখি, যে জিনিসটা বলতে ভুলে গেছিলাম, বাইনানামা। অনেকে জমি হয়তো 1 বছর পর কিনবে, 6 মাস পর কিনবে, এখন একটা বাইনানামা করে রাখছেন। এই বাইনানামার ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার যে স্ট্যাম্প পেপার, সেই স্ট্যাম্প পেপারে আমরা লিখিত একটা করি যে অমুক তারিখে আপনাকে 1 লাখ টাকা দিলাম, আরও 9 লাখ টাকা, অর্থাৎ 10 লাখ টাকা প্রপার্টির দাম, আরও 9 লাখ টাকা আপনাকে 6 মাসের মধ্যে দেবো এবং জমিটা নিয়ে নেবো। তো ওই 9 লাখ টাকা বা 10 লাখ টাকা পূরণ করার পরেও যখন জমিটা আমাকে যদি উনি না দেন, তাহলে আমি কোথায় যাব? কোর্টে গেলে কিন্তু ওই 10 টাকা 5 টাকা যেই স্ট্যাম্প পেপার আছে সেগুলোর ভ্যালিডেশন হয় না, অনেকে এটা জানেন না। অর্থাৎ ফুল স্ট্যাম্প ডিউটি আছে গভর্নমেন্টের, কোন জমিতে কত স্ট্যাম্প ডিউটি সেই আইন জেনে সেই জমির ওপর কিন্তু স্ট্যাম্প ডিউটি দিয়ে করতে হবে বাইনানামাটা। না হলে আমি যখন কোর্টের কাছে যাব, যে জমিটা পেলাম না আমি টাকা দেওয়ার পরও, কোর্ট কিন্তু 10 গুণ ফাইন মারবে আমাকে। 10 গুণ ফাইন মেরে তারপর কিন্তু ওই যে মামলাটা সাবমিট হতে পারে। এক্ষেত্রে অনেকে ভুল করেন, এই জন্য অনেকে আইনি লড়াইটা গিয়ে শেষে পর্যন্ত লড়তে পারে না। তো বাইনানামা যারাই করছেন, তা আমি সবাইকে বলবো যে বাইনানামাকে রেজিস্ট্রেশন করান এবং সঠিক স্ট্যাম্প ডিউটি দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেন। অর্থাৎ লাখ লাখ টাকা দিয়ে আপনি প্রপার্টি নিচ্ছেন, কোটি টাকা দিয়ে নিচ্ছেন, কিন্তু আপনি এই রেজিস্ট্রেশনটা করাচ্ছেন না, ছোটোখাটো বাইনানামাটা, সেক্ষেত্রে আপনার কিন্তু লিগ্যাল যে দুর্বলতা সেটা থাকতে পারে। আচ্ছা, আমরা একদম এন্ড টাইমে চলে এলাম। থ্যাংক ইউ পডকাস্টে আসার জন্য, অনেক কিছু জানতে পারলাম, অ্যান্ড থ্যাংকস ফর কামিং। নমস্কার।